আসসালামু আলাইকুম। আমি তানভীর মাহমুদ। আমাদের আজকের টপিক ইভালুয়েট দ্য পারফরম্যান্স অফ মেশিন লার্নিং অ্যালগরিদমস উইথ রিস্যাম্পলিং। মূলত এই চ্যাপ্টার থেকে আমরা মডেল ট্রেন করা শুরু করব। তো মডেল ট্রেন যখন হয়ে যাবে তখন প্রথম যে কাজটাই আমাদের থাকবে সেটা হচ্ছে তার অ্যাকুরেসি ক্যালকুলেট করে দেখা বা আমাদের মডেল যে প্রেডিকশন করতেছে তার পারফরম্যান্সটা ইভালুয়েট করে দেখা, যাতে করে আমরা বুঝতে পারি যে মডেলের পারফরম্যান্সটা কিরকম বা সে কিরকম অ্যাকুরেসির সাথে প্রেডিকশনের কাজটা করতে পারতেছে। তো জেনারেলি আমরা যে কাজটা করতে পারি যে আমাদের যে ডেটা সেট আছে আমরা ডেটাকেই ব্যবহার করতেছি মডেলটাকে ট্রেন করতে। তো মডেল ট্রেনের মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে সে ডেটা থেকে লার্ন করবে যে ডেটার মধ্যে আসলে ইন্টারনাল মিনিংটা কি আছে, ইন্টারনাল প্যাটার্ন কি আছে, এগুলোকে সে জেনারেলাইজ করে ফেলবে। করে সে মূলত পরবর্তীতে কোনো নতুন ডেটা দিলে সেখান থেকে সে প্রেডিকশন করতে পারবে যে এর ফলাফলটা কি হওয়া উচিত। তো আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ডেটাকে ব্যবহার করতেছি মডেলকে ট্রেন করতে, এবং পরবর্তীতে আমরা যখন টেস্ট করার দরকার পড়বে তো আমরা আবার কিছু ডেটা দেবো, সেই ডেটা দিয়ে আসলে মডেলটাকে টেস্ট করে দেখবো যে পারফরমেন্সটা কিরকম। তো টেস্টে যেহেতু আগে থেকে আমি রেজাল্ট জানি, তো আমাদের অরিজিনাল আউটপুট আর প্রেডিক্টেড আউটপুট দুটোর মধ্যে কম্পেয়ার করে আমরা পারফরমেন্স মেজারমেন্ট করতে পারি বা অ্যাকুরেসি ক্যালকুলেট করতে পারি। তো এটাই ছিল আসলে পারফরমেন্স মেজারমেন্ট অফ মেশিন লার্নিং অ্যালগোরিদমস। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে আমরা কি আসলে সেম ডেটাকেই ব্যবহার করতে পারি ট্রেনিং এন্ড টেস্টিং দুইটা ফেজে? মানে বলতে চাচ্ছি আমরা কমপ্লিট যে ডেটা সেটটা আছে সেই কমপ্লিট ডেটা সেটটাকে ব্যবহার করলাম হচ্ছে মডেল ট্রেন করতে। যখন আমাদের মডেলটা ট্রেন করে ফেলছে তখন হচ্ছে আমরা সেই ডেটা সেটটাকে আবার পুনরায় ব্যবহার করলাম টেস্ট করে দেখার জন্য যে ট্রেনিং হয়ে গেছে ভালো কথা, এখন টেস্ট করে দেখি যে আমাদের এটা কিরকম রেজাল্ট দিচ্ছে। তো এটা মূলত খুবই রিস্কি একটা বিষয়, কেননা এখানে একটা ওভারফিটিং ইস্যু হওয়ার চান্স থাকে। অনেক ক্ষেত্রে এমন হইতে পারে যে আমাদের মডেলটা, আমাদের যে মডেল নিয়ে আমরা কাজ করতেছি সেটা মেমোরাইজার হিসেবে কাজ করতেছে। সে ট্রেনিং ডেটা থেকে ইনার ইনফরমেশন বা ডেটার যে ট্রেন্ড সেগুলোকে সে জেনারেলাইজ না করে সে ডাইরেক্ট ডেটাগুলোকে মেমোরাইজ করতে শুরু করছে, এরকম সিচুয়েশন হইতে পারে। তো এরকম সিচুয়েশনে যেটা হয় সেটা হচ্ছে পুরো ট্রেনিং ডেটা সেটটাকেই আমাদের মডেল মেমোরাইজ করে ফেলছে। তো যেহেতু এখানে কোনো কিছু জেনারেলাইজ করা হয়নি, সে মেমোরাইজ করে ফেলছে, আমরা যদি সেই ট্রেনিং ডেটাকেই যদি আবার পুনরায় টেস্ট করার জন্য দেই, সে তার আগে থেকে যেটা মেমোরাইজ করে ফেলছে সেই মেমোরাইজিং থেকেই সে সে অ্যাকুরেট বা অ্যাবনর্মালি অ্যাকুরেট হচ্ছে রেজাল্ট দেওয়া শুরু করবে। তো এই পুরো ঘটনাটাকে বলতেছে হচ্ছে ওভারফিটিং। এখন কথা হচ্ছে সবসময় কি আমাদের এই মডেলটা কি মেমোরাইজার হিসেবে কাজ করবে কিনা? না, কিছু কিছু সিচুয়েশন আসে যখন আমাদের মডেলটা তখন আর জেনারেলাইজার না থেকে সে বা সে লার্নার হিসেবে না থেকে সে মেমোরাইজার হিসেবে কাজ করতে পারে। তো একবার যদি একটা মডেল মেমোরাইজার হয়ে যায় তো তখন সে যে কাজটা করে যে তার যে ডেটা দিয়ে আমরা ট্রেন করছি সেই ডেটাটাকে সে মেমোরাইজ করে ফেলছে। সেই সেম ডেটাকে যদি এখন আমি টেস্টিং এ ব্যবহার করে ফেলি তো যেহেতু তার মেমোরাইজ করা আছে সে অ্যাকুরেটলি পুরো প্রেডিকশন করে ফেলতে পারতেছে। তো এই ওভারফিটিং ইস্যুটা হইতে পারে, যার কারণে আমরা সবসময় চেষ্টা করি যে এমন ডেটা দিয়ে মডেলটাকে টেস্ট করা যে ডেটা ট্রেনিং এ ব্যবহার হয় নাই। মূলত এই আইডিয়া থেকে আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে ট্রেন টেস্ট স্প্লিট। ট্রেন টেস্ট স্প্লিট এর আইডিয়াটা হচ্ছে আমরা পুরো ডেটা সেটটাকেই ট্রেনিং এ ব্যবহার করব না, আমরা আমাদের ডেটা সেট থেকে র্যান্ডমলি দুইটা ভাগে স্প্লিট করে দেব। একটা থাকবে ট্রেনিং ডেটা সেট, অন্যটা থাকবে হচ্ছে টেস্ট ডেটা সেট। ট্রেন ট্রেন ডেটা সেট যেটা থাকবে সেটা দিয়ে মূলত মডেলকে ট্রেন করাবো। মডেলটা যখন ট্রেন হয়ে গেছে তখন টেস্ট সেট দিয়ে আমরা টেস্ট করে দেখবো এর অ্যাকুরেসি কিরকম। তো এই ক্ষেত্রে আমার সুবিধা হলো কি, আমরা এমন ডেটা দিয়ে টেস্টিং করছি যেটা ট্রেনিং এ ব্যবহার হয় নাই, যার কারণে আমাদের প্রথম দিকে যে আমাদের যে ওভারফিটিং এর যে ইস্যুটা আসছিল যে সেম ডেটা দিয়ে ট্রেনিং এন্ড টেস্টিং করাইলে যে ওভারফিটিং ইস্যু হইতে পারতো সেই চান্সটা আমাদের কমে গেল। তো যার কারণে বোঝা যাচ্ছে ট্রেন টেস্ট, আর যেহেতু এখানে আমরা র্যান্ডমলি স্প্লিট করতেছি যার কারণে আমাদের এটা দেখা যাচ্ছে যে একটা ভালো একটা সলিউশন। কিন্তু এরপরও আমাদের আরো বেশ কিছু অপশন আমাদের রাখা আছে, যেমন কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন, লিভ ওয়ান আউট ক্রস ভ্যালিডেশন এন্ড রিপিটেড র্যান্ডম ট্রেন টেস্ট স্প্লিট। তো কথা হচ্ছে ট্রেন টেস্ট স্প্লিটই যদি কাজ হয়ে যায় তাহলে পরবর্তী অপশনগুলো আমাদের কেন রাখা দরকার ছিল? তো ট্রেন টেস্ট স্প্লিটে আমাদের কিছু ঝামেলা হইতে পারে। তো যেহেতু আমি বলছি এখানে হচ্ছে র্যান্ডমলি আমরা ডেটা সেটটাকে স্প্লিট করি ট্রেনিং সেট এন্ড টেস্ট সেট। তো এই র্যান্ডমলি স্প্লিটিং সবসময় ফেয়ার নাও হইতে পারে। আই মিন টু সে আমাদের অনেক সময় আনফেয়ার স্প্লিটিং হইতে পারে। দেখা গেল যে আমাদের লাকিলি কিছু ডেটা চলে আসলো টেস্ট সেটের মধ্যে, যে ডেটাগুলো আসলে মডেল প্রেডিকশনের জন্য খুবই ইজি। এরকম হইতেই পারে। যেহেতু আমি র্যান্ডমলি কিছু ডেটাগুলো টেস্ট সেটে চলে আসছে, কিছু ডেটা চলে আসলো যেগুলো হচ্ছে আমাদের মডেল প্রেডিকশনের জন্য খুব ইজি বা মডেলের জন্য খুব ইজি প্রেডিক্ট করে বলে দেয়া।
তো যার কারণে আসলে আমার মনে হবে যে হচ্ছে বাহ, অ্যাকুরেসি তো খুবই ভালো কাজ করতেছে, এরকম হইতেই পারে লাকিলি। আবার এখানে কিছু আনফেয়ার ইভালুয়েশন হওয়ারও কিছু পসিবিলিটি থাকে। যেমন কেউ একজন এসে এভাবে দেখাইলো যে আমার মডেলে খুবই ভালো অ্যাকুরেসি দিচ্ছে। তো হইতে পারে সে বাইরে সবাইকে দেখাচ্ছে যে আমি র্যান্ডমলি স্প্লিট করছি, কিন্তু ভিতর ভিতরে সে দেখা গেল যে ম্যানুয়ালি স্প্লিট করছে। ম্যানুয়ালি স্প্লিট বলতে মিন করতেছি, সে কিছু কিছু ডেটা স্পেসিফিকলি টেস্ট ডেটা সেটের মধ্যে ঢুকাই দিছে, যেগুলোর জন্য মডেল প্রেডিকশন করাটা সহজ। সে ইচ্ছা করেই কিছু ডেটা দিয়ে দিছে, যেটার কারণে তার মডেল সবসময় মানে খুব ভালো অ্যাকুরেসি দেবে। তো এই জিনিসটা তো একটা রিস্কি একটা বিষয় হয়ে গেল। তো এই জিনিসটাকে সরানোর জন্য আমাদের একটা নতুন একটা আইডিয়া আসলো, সেটা হচ্ছে রিস্যাম্পলিং। রিস্যাম্পলিং যেটা বলতেছে যে ট্রেন টেস্ট হচ্ছে একটা নির্দিষ্ট সাবসেট নিয়েই আমি হচ্ছে টেস্ট করাবো না, আমি রিস্যাম্পলিং করব। আমরা নিশ্চয়ই স্ট্যাটিস্টিক্সে পপুলেশন এন্ড হচ্ছে স্যাম্পল, এই দুটা নিয়ে হচ্ছে আমাদের আইডিয়া আছে। তো স্যাম্পলটা কি হতো, যে ইন্টার পপুলেশন নিয়ে কাজ করার পরিবর্তে আমরা পপুলেশনেরই একটা সাবসেটটাকে বের করে নিছি। তো যে সাবসেটটাকে আমরা বলতেছি স্যাম্পল, এবং এক্ষেত্রে স্যাম্পলের কিছু বৈশিষ্ট্য থাকতে হয়, সেটা হচ্ছে স্যাম্পল শুড বি রিপ্রেজেন্টেটিভ অফ ইন্টায়ার পপুলেশন। তো আমরা এখানে যে কাজটা করব, যে আমরা রিপিটেডলি মাল্টিপল টাইম আমাদের হচ্ছে ডেটা সেট থেকে কিছু স্যাম্পল বের করে নিয়ে আসবো, রিপিটেডলি বারবার। এবং এই প্রত্যেকটা স্যাম্পলকে আমরা টেস্ট সেট হিসেবে ব্যবহার করব এবং বারবার আমরা টেস্ট করব। তো এরকম মাল্টিপল টাইম টেস্ট করার মাধ্যমে আমরা মাল্টিপল হচ্ছে অ্যাকুরেসি পেয়ে যাব, এবং সবগুলোকে লাস্টে এভারেজ করে আমরা ফাইনাল অ্যাকুরেসি রেজাল্টটা বের করতে পারবো। তো ট্রেন টেস্ট স্প্লিটে যে ঝামেলাটা আছে, এই ঝামেলাটা দূর করার জন্য, যে আমি যাতে আনফেয়ার ইভালুয়েশনে হওয়ার কোনো চান্স যাতে না থাকে, একদম যাতে ফেয়ার ইভালুয়েশন হয়, এই কাজটা করার জন্য মূলত রিস্যাম্পলিং মেথডটা নিয়ে আসছে। আমি রিপিটেডলি স্যাম্পল টেস্ট রেডি করব এবং রিপিটেডলি মডেলটাকে টেস্ট করে দেখব। এবং এই জিনিসটা করার জন্য আমাদের মূলত লাস্টের এই তিনটা টপিক চলে আসছে। এই তিনটাতে মূলত আছে আমরা রিস্যাম্পলিং করবো, মানে বারবার স্যাম্পলিং করবো, বারবার টেস্ট করব। এই হচ্ছে আমাদের রিস্যাম্পলিং এর বিষয়। তো মূলত হচ্ছে পরবর্তী ভিডিও থেকে আমরা মূলত এই চারটা টপিক সিরিয়ালি হচ্ছে স্টাডি করা শুরু করব। তো আমাদের পরবর্তী ফেজটা স্টার্ট করার আগে আমরা কিছু ইস্যুস নিয়ে কথাবার্তা বলবো, যে ইস্যুগুলো হয়তো পরবর্তীতে দরকার পড়বে। এর বাইরেও যদি কোনো ইস্যু আসে তখন আমরা স্টাডি করে নেব। আপাতত আমাদের কিছু বিষয় সম্বন্ধে জানা দরকার, যে বায়াস, ভেরিয়েন্স, তারপরে হচ্ছে আন্ডার ফিটিং, ওভার ফিটিং, বেস্ট ফিট, এগুলো বলতে আসলে কি মিন করা হচ্ছে। তো প্রথমত একটা বিষয় আসি, সেটা হচ্ছে আন্ডারফিট। আচ্ছা, এগুলো নিয়ে কেন বলতেছি, যেমন প্রথমেই আমাদের কিন্তু একটা বিষয় আছে যে সেম ডেটা সেট নিয়ে ট্রেনিং এন্ড টেস্ট দুটোকে করার কারণে আমাদের একটা ওভার ফিটিং এর একটা চান্স থাকে, এবং এখানে একটা হাই ভেরিয়েন্স এরও একটা চান্স থেকে যায়। তো এই যে ওভার ফিটিং বিষয়টা আসলো, ওভার ফিটিংটাই আমরা এখান থেকে হচ্ছে বিস্তারিত ভাবে জানবো। তো ওভার ফিটিং এ আসার আগে আমরা আন্ডার ফিটিং সম্বন্ধে একটু জানি। সরি। তো আন্ডার ফিটিং জিনিসটা আসলে কি মিন করা হইতেছে। তো প্রথমে আমরা একটা ছবি থেকে একটু শুরু করি। এখানে আমরা আন্ডার ফিটিং, ওভার ফিটিং এবং মাঝামাঝি হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট ফিটিং এর একটা চেহারা দেখতে পাচ্ছি। আন্ডার ফিটিং এর যে কাজটা হয়, যে এই মডেলটাকে খুবই সিম্পল একটা মডেল, সে সরাসরি যেটা করছে যে দুইটা পোর্শনে ভাগ করে ফেলছে। আর আমরা যদি ওভার ফিটিং দেখি, ওভার ফিটিং এ যেটা হয়েছে, সে একদম প্রিসাইসলি সেপারেশন করতে পারছে। তো দেখা যাচ্ছে যে আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ওভারফিটিংটাই ভালো হচ্ছে, যে আমরা এখানে অ্যাকুরেটলি আইডেন্টিফাই করতে পারতেছি কোনগুলা ক্রস এবং কোনগুলা সার্কেল, এগুলোকে আমরা একদম অ্যাকুরেটলি আমরা বের করতে পারতেছি। কিন্তু এখানে একটা সমস্যা আছে। প্রথমত এটার সুবিধাটা কি, আমি যদি এখন ট্রেনিং ডেটা সেটের জন্য যদি অ্যাকুরেসি ক্যালকুলেট করি, তো সেখানে এই ডেটা সেটের জন্য অন্তত আমাদের 100% অ্যাকুরেসি দেখাবে, কারণ আমরা দেখতে পাচ্ছি কোনো ইরর নেই, একদম প্রপারলি আমাদেরকে সেপারেশন করতে পারছে। তো এটাতে ভালো যে আমাদের ট্রেনিং ডেটা সেটের জন্য ভালো অ্যাকুরেসি দিচ্ছে, কিন্তু আমি যদি একটা আননোন ডেটা দিই, এখন কিন্তু মডেল প্রপারলি আমাদের প্রেডিকশন করতে পারবে না। যেমন এখানে একটা বিষয় দেখি, এখানে যে কার্ভ দেখি, কার্ভের টেনটা কিরকম, বা কার্ভটা আসলে ইন্টারনালি কি মিন করতেছে সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না। এখন যদি নতুন একটা ডেটা সেট নিয়ে আসি, সেটা আমাদের এই কার্ভের আসলে উপরে থাকবে না নিচে থাকবে, এটা কিন্তু আমাদের বলা সম্ভব হয় না। যার কারণে বলা হয় ওভারফিটিং এর ক্ষেত্রে একটা আননোন বা আনসিন ডেটা যদি দেই, তাহলে খুবই বাজে পারফরমেন্স দেয়, সে আসলে তখন প্রপারলি প্রেডিকশন করতে পারে না। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ফিটিং এ আমরা যদি দেখি, অ্যাপ্রোপ্রিয়েট ফিটিং এ যেটা হচ্ছে, যে কিছু পরিমাণ এখানে ইরর চলে আসছে। তো কিন্তু ইরর যতই আসুক, এখানে একটা জেনারেলাইজ একটা বিষয় আছে।
আমি এই স্মুথ কার্ভটা দেখে বুঝতে পারতেছি যে এর পরবর্তী ফেজটা কিরকম হবে। এটা আমরা চাইলে সামনের দিকে একটু বর্ধিত করতে পারি। তো অ্যাপ্রোপ্রিয়েট ফিটিং এ যেহেতু একটা জেনারেলাইজ একটা বিষয় আছে, যার কারণে যদি নতুন আননোন বা আনসিন কোনো একটা ডেটা আমরা দেই, অনেকাংশে সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি ক্যালকুলেট করতে পারে, অ্যাপ্রোপ্রিয়েটলি প্রেডিকশন করতে পারে, যেটা আসলে ওভারফিটিং এ পসিবল না। কারণ ওভারফিটিং এ কোনো জেনারেলাইজ বিষয় নাই, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটে কি একটা জেনারেলাইজ একটা ভাইব কিন্তু চলে আসছে। তো আমরা এখন এদিকের বিষয়টা আসি। ওইখানে আমরা হচ্ছে পিকচারে যে বিষয়গুলো দেখছি সেম জিনিসগুলাই এখন হচ্ছে আমরা এখানে কিছু টেক্সচুয়াল থেকে আমরা একটু পড়ি। তো আন্ডার ফিটিং এ যে বিষয়টা হয় যে মডেলটা খুবই সিম্পলিস্টিক, একেবারে বেসিক কিছু, বেসিক, যার কারণে এতটাই সে সিম্পল যে পুরো মডেল, পুরো ডেটা সেটের মধ্যে যে ডেটার যে ট্রেন্ডস আছে, যে ইন্টারনাল প্যাটার্ন আছে, সেগুলোকে ক্যাপচার করতে পারে না। যার কারণে সে ট্রেনিং ডেটা সেটের ক্ষেত্রেও তার স্কোরটা খুবই নিম্ন, এবং আমি যদি নতুন ডেটা সেট দেই, সরি নতুন কোনো টেস্ট ডেটা সেট দেই, সেখানেও তার পারফরমেন্স রিডিউসড। তো এটাই বলতে যে পারফরমেন্স পোর অ্যাকুরেসি অন বোথ ট্রেনিং এন্ড টেস্টিং ডেটা সেট, দুটাতেই তার পারফরমেন্সটা কি লো। তো বিষয়টাকে এভাবে ক্যালকুলেট করা যায় যে কোনো একটা স্টুডেন্ট সে যদি দেখা যাচ্ছে প্রপারলি যদি স্টাডি না করে, তাহলে অবশ্যই তার যদি ইভালুয়েশন করা হয় তাহলে দেখা যাবে সেই ইভালুয়েশনে কি ফেল করবে। এটা হচ্ছে আন্ডার ফিটিং, অর্থাৎ এখানে একটা বায়াসনেস চলে আসছে। এখন আমরা আসবো ওভারফিটিং। ওভারফিটিং এর বিষয়টা দাঁড়াচ্ছে কিরকম, যে আমাদের প্রবলেমের তুলনায় আমাদের মডেল যদি খুবই কমপ্লেক্স হয়, বা আমরা এমন একটা মডেল নিলাম যেটা খুবই কমপ্লিকেটেড, খুবই কমপ্লেক্স, যার কারণে সেটা ডেটার প্রতি খুবই সেন্সিটিভ হয়ে গেছে। যেমন এরকম হইলো যে আমার একটা রিয়েল লাইফ একটা প্রবলেম বা কোনো একটা জিনিস প্রেডিকশন করার জন্য হয়তো আমার একটা পলিনোমিয়াল রিগ্রেশন করা দরকার। তো সেই পলিনোমিয়াল রিগ্রেশনের ডিগ্রি অল্প রাখলেই চলতো, কিন্তু দেখা গেল যে আমি সাবধানতার জন্য বা যাতে অ্যাপ্রোপ্রিয়েটলি ফিটিং করতে পারি, এটার জন্য আমি হাই ডিগ্রি অফ পলিনোমিয়াল রিগ্রেশন নিয়ে নিলাম। সেক্ষেত্রে কি হলো, প্রবলেমের তুলনায় আমার মডেলটা খুবই কমপ্লেক্স হয়ে গেল। এতে যে কাজটা হবে যে আমাদের মডেলটা ডেটার প্রতি সেন্সিটিভ হয়ে গেছে, ডেটার ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনও সে তখন ক্যাপচার করতে শুরু করছে। এক্ষেত্রে যেটা হবে যে সে মূলত হচ্ছে ডেটার মধ্যে যদি কোনো জায়গায় একটা র্যান্ডম ফ্ল্যাকচুয়েশন থাকে, অর্থাৎ কোনো জায়গায় যদি নয়েজ থাকে বা ইররিলেভেন্ট ডেটা থাকে, সেগুলোকেও সে ক্যাপচার করতে শুরু করে দেবে। যেমন আমাদের এই ওভারফিটিং এর এটা আমরা দেখতে পারি। এখানে যেটা হয়েছে যে এই পাশে যে দুইটা রেড ক্রস দেখতে পাচ্ছি, এরা কিন্তু আমাদের নয়েজ হিসেবে কল্পনা করা যায়, কারণ দেখা যাচ্ছে কি এদের নিজস্ব যে বাউন্ডারি তার বাইরে কিন্তু এগুলো আছে। কিন্তু ওভারফিটিং এ যেটা হচ্ছে যে এই নয়েজ গুলোকেও সে ক্যাপচার করে ফেলছে, সেই নয়েজ গুলোকে বাউন্ডারি দ্বারা সেপারেট করে ফেলছে। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটে কিন্তু সেটা হয়নি, সে কিন্তু নয়েজ গুলোকে কিন্তু ক্যাপচার করে নাই, সেগুলোকে সিম্পলি ছেড়ে দিছে। তো ওভারফিটিং এ এই বিষয়টাই হচ্ছে, সে ডেটার প্রতি খুবই সেনসিটিভ হয়ে গেছে। তো এটার কারণে যেটা হয় সেটা হচ্ছে তার ট্রেনিং ডেটা সেটের জন্য তার অ্যাকুরেসি খুবই ভালো, কিন্তু যদি কোনো নতুন ডেটা সেট দিয়ে দেই, তখন দেখা যাবে তার অ্যাকুরেসিটা খুবই পোর হয়ে গেছে। আর এর অ্যানালজিটা এরকম যে কোনো একটা স্টুডেন্ট যদি সে মেমোরাইজ করতে শুরু করে, তো সে যেটুকু অংশ মেমোরাইজ করছে তার জন্য সে খুব ভালো ফলাফল দেবে, কিন্তু নতুন কিছু দিলে সে প্রপারলি মেমোরাইজ করতে পারবে না। তো এই ওভারফিটিংটা আমরা প্রথমে উল্লেখ করেছিলাম। তো যে ওভারফিটিং এর বিষয়টা কি, সে মেমোরাইজ করে ফেলছে। মেমোরাইজ করার কারণে সে মেমোরাইজিং এর সাইড থেকে যদি কোনো কিছু আসে সে প্রপারলি প্রেডিকশন করতে পারবে, কিন্তু যদি তাকে নতুন কিছু দেওয়া হয় তখন সে প্রপারলি রেসপন্স করতে পারবে না। এন্ড ফাইনালি আমাদের কাছে আসতেছে বেস্ট ফিট। বেস্ট ফিটের যে বিষয়টা, এখানে একটা জেনারেলাইজ একটা বিষয় আছে, আমাদের মডেল ডেটার যে ট্রেন্ড সেটাকে জেনারেলাইজ করতে পারছে। এখানে তার মেমোরাইজিং এর কোনো বিষয় নাই, সে নয়েজ গুলাকেও সে স্কিপ করে ফেলছে। তো যেহেতু জেনারেলাইজ আছে, তার কারণে এটা ট্রেনিং এবং টেস্ট দুটার ক্ষেত্রে সে গুড অ্যাকুরেসি দেয়, এবং এটাই হচ্ছে আমাদের একটা টার্গেট, যে আমাদের যাতে বেস্ট ফিটটা হয়ে যায়। ওকে। তো একটা কোশ্চেন আমরা প্রথমেই করছিলাম যে আমাদের মডেল কি সবসময় মেমোরাইজার হবে, বা কোন কোন কি রকম সিচুয়েশন হলে একটা মডেল মেমোরাইজার হয়ে যায়, অর্থাৎ কোন সিচুয়েশন আসলে আমাদের ওভারফিটিং ইস্যুস তৈরি হবে। তো এটা রিয়েল লাইফ থেকেও আমরা বলতে পারি যে আমাদের প্রত্যেকের টার্গেট থাকে কি আমরা সবকিছুকে জেনারেলাইজ করে ফেলবো, আমরা ইন্টারনাল মিনিংটা বুঝে ফেলবো, বা আমরা বুঝে বুঝে আগাবো। কিন্তু সিচুয়েশন আমাদের এমন পর্যায়ে নিয়ে যায় যে যখন আমরা আর কোনো কিছু লার্ন করতে চাই না, আমরা সরাসরি মেমোরাইজ করতে শুরু করি। তো মেশিনের ক্ষেত্রে ওই সেম কাজটা হবে। এমন কিছু সিচুয়েশন আছে যে সিচুয়েশনে পড়লে আমাদের মডেল হচ্ছে সে তখন আর লার্নার হিসেবে থাকতে চায় না, সে তখন মেমোরাইজার হিসেবে কাজ করতে চায়। আমাদের এমন সিচুয়েশন আসলো যে মডেল তখন আর সে লার্নার হয়ে থাকতে পারলো না, তখন সে মেমোরাইজার হয়ে গেল। তো সেই সিচুয়েশন গুলো কি কি হইতে পারে?
আমাদের এমন হইলো যে মডেলটা খুবই কমপ্লেক্স, যেটা আমরা মাত্রই বললাম, যে দেখা গেল একটা ইজি প্রবলেমের জন্য আমরা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক নিয়ে আসছি, অথবা আমরা হাই ডিগ্রি অফ পলিনোমিয়াল রিগ্রেশন নিয়ে কাজ শুরু করলাম। তো সেক্ষেত্রে অবশ্যই সে ডেটার প্রতি সেন্সিটিভ হবে, সে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন, ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে নয়েজ গুলো আছে সবগুলোকে সে ক্যাপচার করা শুরু করলো অটোমেটিক্যালি। যে প্রবলেমের তুলনায় আমাদের মডেল যখন কমপ্লেক্স হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি আমাদের মডেল বেশি সেন্সিটিভ হয়ে যাবে। সে তখন অ্যাকুরেসি করার জন্য, অ্যাকুরেট করার রেজাল্ট পাওয়ার জন্য সে তখন মেমোরাইজ করা শুরু করে দেবে। আর সেকেন্ড একটা সিচুয়েশন এরকম হইতে পারে যে আমাদের ডেটা সেটটা যদি খুবই স্মল হয়ে থাকে, অথবা আমাদের এমন হলো যে আমাদের ডেটা সেটটা হচ্ছে আমরা যে প্রবলেম নিয়ে কাজ করতেছি তার জন্য যে পুরো সিনারিও সেটা ক্যাপচার করতে পারতেছে না। অর্থাৎ আমরা যে ডেটা সেট নিয়ে কাজ করতেছি সেই ডেটা সেট আসলে পুরো সিনারিওটা ক্যাপচার করতে পারতেছে না, যার কারণে আমাদের মডেল তার ইন্টারনাল যে ডেটার যে ট্রেন্ড সেটাকে বের করতে পারতেছে না। তখন সে হচ্ছে মেমোরাইজ করতে শুরু করে দেয়। এরপরে আমাদের এরকম হলো যে যদি আমাদের উল্লেখযোগ্য পরিমাণে ইররিলেভেন্ট ইনফরমেশন নয়েজ থাকে, সেক্ষেত্রে আমাদের মেমোরাইজার হিসেবে কাজ করে। যদি আমাদের কাছে খুবই বেশি পরিমাণ ইররিলেভেন্ট ডেটা থেকে থাকে, তখন এর ভেতরে আসলে কোনো ট্রেন্ড বা কোনো প্যাটার্ন খুঁজে বের করা ইম্পসিবল হয়ে যায়। তখন বাধ্য হয়ে আমাদের মডেল মেমোরাইজিং শুরু করে দেয়। এছাড়া আমাদের যদি খুব বেশি আইটারেশনস হয়, খুব বেশি আইটারেশনস মানে আমি বারবার এটাকে ফিট করতে আরো মোর অ্যাকুরেটলি আমি ডেটাগুলোকে ফিট করানোর চেষ্টা করতেছি। বেশি অ্যাকুরেটলি ফিট করাইতে যেই সেই ডেটার প্রতি হাইলি সেনসিটিভ হয়ে যাচ্ছে। তো এই ইস্যুর কারণে বা এই সিনারিওর কারণে একটা মডেল মেমোরাইজার হিসেবে কাজ করতে পারে, বা আমাদের একটা ওভারফিটিং ইস্যু তৈরি হইতে পারে। তো এটাই ছিল আজকের টপিক। এরপর থেকে আমাদের ট্রেইন টেস্ট স্প্লিট থেকে আমরা মূলত শুরু করবো এবং ফাইনালি রিপিটেড র্যান্ডম ট্রেইন টেস্ট স্প্লিটে দিয়ে আমরা শেষ করব।